হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে আলোচনার বিষয় হলো মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019। এর আগে আমরা ভারতীয় ভূগোল এবং ভারতীয় ইতিহাস আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান। এই ভারতীয় সংবিধান থেকে মিসলেনিয়াস 2019 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলির সঙ্গে তার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে তোমরা যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই সমস্ত পরীক্ষায় তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তাছাড়া মিসলেনিয়াস পরীক্ষা যারা দিবে বা প্রস্তুতি নিচ্ছ বা ভাবছো আগামীতে দেবো, তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। কেননা এখান থেকে তুমি বুঝতে হবে যে কীভাবে কোশ্চেন সেট আপ হয়ে থাকে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন এসে থাকে। তো আর বেশি কথা নয়, তো চলো দেখে নিই আজকে সংবিধান থেকে কোশ্চেনগুলো। তো 1 নম্বর কোশ্চেন আছে, ভারতীয় সংবিধান অনুসারে কে চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? তাহলে ভারতীয় সংবিধান অনুসারে কে চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? তো দেখো অপশান দেখো, আইনসভার সকল নির্বাচিত সদস্য, ভারতের যে আইনসভা, লোকসভা, রাজ্যসভা তার সকল নির্বাচিত সদস্য, না ভারতের প্রধানমন্ত্রী, না ভারতের রাষ্ট্রপতি, না ভারতের সকল নাগরিক? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অনেকে হয়তো ভাববে যে রাষ্ট্রপতি হবে বা প্রধানমন্ত্রী হবে, কিন্তু আসলে তা নয়। আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকার হচ্ছে সকল নাগরিক, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বল, এখানে প্রথম শব্দ হচ্ছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। তাহলে সার্বভৌমত্বের অধিকার হচ্ছে ভারতের সকল নাগরিক, সমস্ত ক্ষমতা আছে এই সকল নাগরিকের হাতে, কারণ নাগরিকরা চাইলেই সরকার বদলে দিতে পারে। নেক্সট দেখো, তো আমরা একটু ব্যাখ্যা দেখে নেব যে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী হচ্ছে সকল নাগরিক, কিন্তু চূড়ান্ত ব্যাখ্যা ভারতীয় সংবিধানের কোনো ত্রুটি বিচ্যুতি বা অন্য কোনো সমস্যা থাকলে তার চূড়ান্ত ব্যাখ্যাকারী হবে বিচার বিভাগ, অর্থাৎ সুপ্রিম কোর্ট হবে ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকারী। কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? তাহলে ভারতীয় সংবিধানে কী নাগরিকত্ব দেওয়া হয়েছে? দেখো অপশান, একটিমাত্র নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব মানে দুটো নাগরিকত্ব দেওয়া হয়েছে, রাজ্য ও রাষ্ট্রের 2 নাগরিকত্ব, বিবিধ নাগরিকত্ব। তো আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী একটিমাত্র নাগরিকত্ব দেওয়া হয়েছে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এই, একটিমাত্র নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখানে আমাদের শুধুমাত্র সিঙ্গেল সিটিজেনশিপ আছে, ডুয়াল সিটিজেনশিপ বলে কিচ্ছু নেই। যেটা দ্বৈত নাগরিকত্ব আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু 50টি অঙ্গরাজ্যের সমাহার বা ইউনিয়ন, তো এখানে কি প্রত্যেকটা জনগণ তার নিজস্ব অঙ্গরাজ্যের মানে সিটিজেন প্লাস আমেরিকা সিটিজেন, এইভাবে তাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব আছে। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা নয়। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে পশ্চিমবঙ্গের জনগণ, এরকম না, পশ্চিমবঙ্গ সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের জনগণ আমি। এটা হচ্ছে সিঙ্গেল নাগরিকত্ব। তারপর দেখো নাগরিকত্ব কথাটি কোথায় এসছে? যে ভারতীয় সংবিধান বিভিন্ন জিনিস বিভিন্ন দেশ থেকে নিয়েছে, তো তার মধ্যে নাগরিকত্ব এই যে ধারণাটি এসছে ইংল্যান্ড থেকে। যদি এরকম থাকে তাহলে কোথায় থেকে নাগরিকত্ব এসছে? সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে। সঠিক অ্যান্সার ইংল্যান্ড। নাগরিকত্ব আইন পাস হয় কত সালে? তো নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। এটাও কোশ্চেন আসতে পারে যে নাগরিকত্ব আইন প্রথম পাস হয় কত সালে? তো 1955 সালে। নাগরিকত্ব ধারণা কোথায় থেকে এসছে? ইংল্যান্ড থেকে। আর দ্বৈত নাগরিকত্ব দেখা যায় কোন দেশে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় এটা। কোশ্চেন নম্বর 3 দেখো, ভারতের জাতীয় পতাকা চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? ভারতের যে জাতীয় পতাকা 3টে কালার দিয়ে যে জাতীয় পতাকা আছে, সেই জাতীয় পতাকা চূড়ান্ত রূপ কে দিয়েছেন? অপশান দেখো, সরোজিনী নাইডু, আচার্য কৃপালনী, অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, আর সর্দার বল্লভভাই প্যাটেল। তো চূড়ান্ত মানে ফাইনাল রূপ দিয়েছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকা একদম চূড়ান্ত বা ফাইনাল রূপ দিয়েছিলেন। কিন্তু জাতীয় পতাকা প্রথম কে নকশা করেছিলেন? তো সেটা হচ্ছে ভগিনী নিবেদিতা। তিনি কোথাকার মহিলা ছিল? তো আইরিশ বা আয়ারল্যান্ডে একজন মহিলা ছিলেন, যিনি 1904 সালে স্বামী বিবেকানন্দের মানে 1904 সালে জাতীয় পতাকা প্রথম নকশা করেছিলেন। আর এই ভগিনী নিবেদিতা ছিল স্বামী বিবেকানন্দের একটা শিষ্যা। স্বামী বিবেকানন্দের আদর্শায়িত হয়ে তিনি ভারতবর্ষে চলে আসেন। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট যে ভারতীয় জাতীয় পতাকা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের প্রথম নকশা তৈরি করেছিলেন কে? সেটা হচ্ছে ভগিনী নিবেদিতা। ভারতের লোক নয়, কিন্তু বিদেশি একজন মহিলা ভারতে এসেছিলেন, তিনিই প্রথম ভারতের জাতীয় পতাকা নকশা করেছিলেন। তারপর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল সরোজিনী নাইডু।
সরোজিনী নাইডু ছিল, আর তিনি সভাপতিত্ব করেছেন 1925 সালে কানপুর সেশনে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885, এটা মনে রাখবে। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠিত হয়। তোমাদের কাছে প্রশ্ন থাকবে, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর এখানে আর একটা বিষয় জেনে নাও যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, মানে ভারতীয় প্রথম না, যে কোনো মহিলা প্রথম, মানে সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। এখানে কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলে, সঠিক অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্ত। আর যখন বলবে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তখন হয়ে যাবে সরোজিনী নাইডু। আর এই সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন। সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন, সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকদের ভোটাধিকার বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়? তো বর্তমানে যেমন আমাদের 18 বছর বয়স হলে আমরা ভোট দিতে পারবো, কিন্তু একটা সময় ছিল 1989 আগে 21 বছর না হলে ভোট দেওয়া হতো না। তো এই জিনিসটাকে 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল কোন প্রধানমন্ত্রীর আমলে? তো সঠিক অ্যান্সার হচ্ছে দেখো অপশন বি, রাজীব গান্ধীর আমলে 1989 সালে এই জিনিসটা করা হয় যে 21 থেকে কমিয়ে 18 করা হয়। তো এই জিনিসটা করতে হলে আমাদেরকে সংবিধান সংশোধন করতে হবে। সেই সংবিধান সংশোধন হচ্ছে 61তম সংবিধান সংশোধনী। তাহলে এখানে কোশ্চেন আসতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কততম সংবিধান সংশোধনীতে ভোটাধিকার বয়স কমিয়ে 21 থেকে কমিয়ে 18 করা হয়? তো সেটা আসবে 61তম সংবিধান সংশোধনী, আর সালটা হবে 1989 সাল। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, একদম ইম্পর্টেন্ট। স্টার চিহ্ন দিয়ে রাখো, ডবল স্টার চিহ্ন দিয়ে রাখো এই কোশ্চেনটা। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? অস্পৃশ্যতা মানে এই যে ছোঁয়াছুতের যে বিষয়টা, সেটা দূরীকরণের সঙ্গে জড়িত। সেটা কি? অপশানে দেখো 17 নম্বর ধারা, 18 নম্বর, 19 না 20? সঠিক অ্যান্সার অপশান এ, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দুই, আনটাচেবিলিটি, প্রভিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে 17 নম্বর ধারায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা পিএসসি খুবই মানে প্রিয় কোশ্চেন। ডব্লিউবিসিএস বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, অন্যান্য যে কোনো এক্সামে এই কোশ্চেনটা কিন্তু আসেই, একদম ডিরেক্ট পেয়ে যাবে। তো দেখো আমি বাকি যে এই আর্টিকেলগুলো আছে সেগুলো একটু বলে দিচ্ছি। তো 18 নম্বর আর্টিকেলে কী বলা হয়েছে? তো টাইটেলের কথা বলেছে, তো ভারতরত্ন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় 18 নম্বর ধারা অনুযায়ী। এখানে বলা হয়েছে ভারতের কোনো নাগরিক বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো রকম টাইটেল নিতে পারবে না রাষ্ট্রপতির বা ভারত সরকার অনুমতি ব্যতীত। 19 নম্বর ধারায় বলা হয়েছে, 19 নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 6টি মৌলিক স্বাধীনতা দেওয়া হয়েছে, যেমন বাক স্বাধীনতা, তুমি তোমার নিজে বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে, তারপর সংঘবদ্ধ হতে পারবে, তারপর নিরস্ত হবে, সমবেত হয়ে কোনো কিছু আলোচনা করতে হবে, ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘুরতে হবে, যে কোনো জায়গায় স্থায়ী বসবাস করতে হবে, এবং যে কোনো পেশা গ্রহণ করতে হবে। এই হচ্ছে 19 নম্বর ধারায় 6টি মৌলিক স্বাধীনতা দেওয়া হয়েছে। এখানে একটা কোশ্চেন হয় যে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে কোন ধারায়? তো সঠিক অ্যান্সার হচ্ছে 19 নম্বর ধারায় বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টি। আর 20 নম্বর ধারা বলে যে গ্রেপ্তার না হওয়ার বিষয়ে ব্যক্তিকে স্বাধীনতা প্রদান করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিকে গ্রেপ্তার না হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। এবার দেখো এখানে আর একটা বিষয় আছে যে 21A শিক্ষা অধিকারের কথা বলা হয়েছে। তো আর্টিকেল 21A এটা পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। 21A ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষা অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে। তার জন্য দেখবে স্কুলে, গভর্নমেন্ট স্কুলে পড়াশোনার জন্য কোনো বেতন দিতে হয় না, এটা হচ্ছে তাদের মৌলিক অধিকার, এটা সরকার নিজস্ব ব্যয় এটা প্রোভাইড করবে। তো এই যে 21A শিক্ষা অধিকারকে মৌলিক অধিকার যুক্ত করা হয়েছে, সেটা কত সংশোধনীতে? এটা যে 86তম সংবিধান সংশোধনীতে 2002 সালে করা হয়েছে এটা। তাহলে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে শিক্ষা দিতে হবে, প্রাথমিক শিক্ষা দিতে হবে, এবং শিক্ষাটা গভর্নমেন্ট বিনা মূল্যে দেবে। আর এই কথাটা লেখা আছে ধারা নম্বর 21A। ইম্পর্টেন্ট কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আর একটা বিষয় মানে সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয় সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, তোমাদের জন্য কোশ্চেন সর্বশিক্ষা অভিযান। তারপর দেখো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? ভারতের যে সংবিধান 2 বছর 11 মাস 18 দিনে তৈরি করা হয়েছিল, 2 বছর 11 মাস 18 দিন, এটা মনে হয় কোনো বইয়ে 17 দিন লেখা আছে, কিন্তু 18 দিন বেশিরভাগ। 2 বছর 11 মাস 17 দিন লেগেছিল ভারতের সংবিধান তৈরি করতে। এই সংবিধান
মানে প্রথম নকশা, মানে এই যে বইয়ে পাতার ডিজাইন, তারপর বিভিন্ন নকশা যে সংবিধানে দেখতে পাওয়া যায়, প্রিয়াম্বলের নকশা, এই সমস্ত নকশাগুলো কে করেছিলেন? অপশানে দেখো যামিনী বাই, নন্দলাল বোস, অমৃতা শেরগিল, গণেশ ফাইন। তো প্রথম নকশা পাণ্ডুলিপি করেছিলেন অপশান বি, নন্দলাল বোস। এই শান্তিনিকেতন থেকে তিনি এখানে গিয়েছিলেন, নন্দলাল বোস। আর এই নন্দলাল বোসকে আমরা অনেকেই চিনি। কীভাবে চিনি? যে আমাদের যে প্রথম বই সহজ পাঠ, এই সহজ পাঠে যে ছবিগুলো কালো কালারের যে ছবিগুলো আছে সাদা কালো, সেই ছবিগুলো এঁকেছিলেন এই নন্দলাল বোস। এটা টেটেও কোশ্চেন এসেছিল যে সহজ পাঠের ছবিগুলো কে এঁকেছেন? নন্দলাল বোস। তো সংবিধানটা হাতে লেখা, প্রথম কম্পিউটারে যে টাইপ করে লেখা এমনটা নয়, সংবিধান যে হাতে লেখা, সে হাতে লিখেছিলেন কে? প্রেম বিহারী নারায়ণ রায়চাঁদা। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সংবিধান হাতে লেখেন প্রেম বিহারী নারায়ণ রায়চাঁদা। প্রস্তাবনা নকশা করেন কে? তো প্রস্তাবনা যে ভারতীয় সংবিধান প্রাম্বল অবস্থান, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সম রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, এই যে এইভাবে আছে। প্রস্তাবনা নকশা করেছিলেন বিউহর রাম মনোহর সিনহা। সঠিক অ্যান্সার হচ্ছে বিউহর রাম মনোহর সিনহা। সংবিধান হিন্দিতে কে লিখেন? তো বসন্ত কিষাণ বৈদ। সংবিধান হিন্দিতে লিখেছেন বসন্ত কিষাণ বৈদ। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। এখানে তোমার সংবিধান প্রিয়াম্বলের যে ছবি এখানে দেখতে পাচ্ছ, দেখে নাও ছবিটা কেমন, কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটাই করেছেন বিউহর রাম মনোহর সিনহা। গোটা সংবিধানের নকশা বা ডিজাইন করেছেন নন্দলাল বোস, আর শুধুমাত্র প্রস্তাবনার নকশা হচ্ছে বিউহর রাম মনোহর সিনহা। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে তা মৌলিক অধিকার বলে গণ্য হয় না? তার মানে মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে আর মৌলিক অধিকার হিসাবে গণ্য হয় না। তো সেটা কি? শিক্ষার অধিকার, চটা কাটা যাবে, শিক্ষার অধিকার। 2 নম্বর বি হচ্ছে ধর্মীয় আচরণের অধিকার, সি হচ্ছে সাম্যের অধিকার, আর ডি হচ্ছে সম্পত্তির অধিকার। তো একটা সময় সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল, কিন্তু একটা কেস হওয়ার পর এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে হটিয়ে দেওয়া হয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, সম্পত্তি অধিকার। তাহলে একে যখন সরিয়ে দেওয়া হলো তখন এটা কি হলো? তো বর্তমানে সম্পত্তি অধিকার 300A ধারায় যুক্ত করা হয়েছে 44তম সংবিধান সংশোধনীতে। আর বর্তমানে এটা আছে লিগাল রাইটস, লিগাল রাইট, এটা মনে রাখবে। তাহলে বর্তমানে এটা কি রাইট? এটা লিগাল রাইট। মানে যে মৌলিক অধিকার ছিল সেটা না, এটা হচ্ছে আইনগত অধিকার। বা সম্পত্তিতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে সেটা কেসের মাধ্যমে মীমাংসা করা যাবে। এটা ইম্পর্টেন্ট। তাহলে 44তম সংবিধান সংশোধনীতে একটা মৌলিক অধিকারকে হটিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সম্পত্তি অধিকার। বর্তমানে সেটা হচ্ছে 300A আর্টিকেলে। তারপর দেখো ভারতের সংবিধানের 23 নম্বর ধারায় কী বলা হয়েছে? 23rd আর্টিকেলে কী বলা হয়েছে? ধর্মীয় জবরদস্তি নিষেধকরণ, বি হচ্ছে মানুষ পাচার নিষেধকরণ, সি হচ্ছে বন্যপ্রাণী হত্যা নিষেধকরণ, আর ডি হচ্ছে উভয়ত কোনোটিই নয়। তো 23 নম্বর ধারায় বলা হয়েছে মানুষ পাচার নিষিদ্ধকরণ। অপশান হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক অ্যান্সার অপশান বি, মানুষ পাচার নিষিদ্ধ। শুধু এখানে যে মানুষ পাচারের কথা বলা হয়েছে তা না, 23 নম্বরে বেগার খাটানোর কথা বলা হয়েছে, বেগার না খাটানোর কথা বলা হয়েছে। বেগার কাউকে খাটানো যাবে না। আর আমাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার প্রথমে ছিল 7টি। মৌলিক অধিকার প্রথমে ছিল 7টি, তারপর সম্পত্তি অধিকার বাদে বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। খুবই ইম্পর্টেন্ট বিষয় যে মৌলিক অধিকার কয়টি। আর মৌলিক কর্তব্য, শুধুমাত্র আমাদের মৌলিক অধিকার ভোগ করবো এমনটা নয়, আমাদের কিছু মৌলিক কর্তব্য আছে। দেশের নাগরিক হিসেবে দেশের প্রতি, সংবিধানের প্রতি, দেশের বিভিন্ন রকম ইনস্টিটিউশনের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং এই টাইপের কিছু একটা আছে। সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। আমাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। যেমন স্বাধীনতা সঙ্গে যারা জড়িত দেশপ্রেমিক আছেন, স্বাধীনতার সঙ্গে তাদেরকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানানো। তারপর দেশে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানো, এই সমস্ত বিষয়ে মোট 11টি মৌলিক কর্তব্য আছে, আর 6টি আছে মৌলিক অধিকার। এই ছিল আমাদের আজকে ভারতীয় সংবিধান থেকে কোশ্চেন। বাকি যে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং বায়োলজি কোশ্চেন সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। তোমাদের এই ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে যে ফোকাস স্টাডি চ্যানেলে এইভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সঙ্গে প্রত্যেকটা অপশানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, যাতে তোমাদের অনেকটা উপকার হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ।